হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসর। আজ আমি আপনাদেরকে শোনাবো ভৌতিক কাহিনী কার্সড ভিলার শেষ পর্ব। তো স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও নতুন নতুন গল্পের আপডেট পেতে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের সাথে গল্পটি পাঠে আমি অনামিকা। তো চলুন শুনতে থাকুন। মাথার মধ্যে তীব্র ব্যথা বোধ করলাম। দেহরন্ধ্রগুলি দিয়ে কিছু একটা যেন ঢুকে যেতে চাইছে শরীরের মধ্যে। আমার চৈতন্য লোপ পাচ্ছে বুঝতে পারছি। চোখ বুজে আসছে। তখনই করবি এগিয়ে এসে দুহাতে আশ্লেষে জড়িয়ে ধরল আমাকে। আমি চাইনি আদৌ, তবু মনে হলো ওই অচেনা নর্তকী রহস্যময় শরীরে ক্রমশই হারিয়ে যাচ্ছি আমি। হঠাৎই কানের কাছে বেজে উঠল একটা মৃদু অথচ স্পষ্ট কণ্ঠস্বর, মায়া সে মত ভুলনা বেটা। আমি চমকে উঠলাম। নারী শরীরটি বরফের মতো শীতল মনে হলো, যেন কোনো মর্গে রাখা মৃতদেহ আঁকড়ে আমি দাঁড়িয়ে আছি। নর্তকী ক্রুদ্ধ গর্জন করে তার ঠোঁট নামিয়ে আনলো আমার গলা লক্ষ্য করে। আর ঠিক সেই সময়ে ট্রেনের সেই সাধুর কথা মনে পড়ল। বিদ্যুৎ বেগে পকেট থেকে রুদ্রাক্ষটা বের করে হাতের মুঠো চেপে ধরলাম আমি। আর অমনি ম্যাজিকের মতো নারী শরীর ছিটকে সরে গেল আমার কাছ থেকে। একটা ছায়া ছায়া শরীর যেন আমার দেহ থেকে বেরিয়ে এসে দেওয়ালের ছবির দিকে উড়ে গেল ত্রাসে। আমার সামনে বসে থাকা নিকুঞ্জ ভয়ঙ্কর আর্তনাদ করতে করতে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল চোখের সামনে। আমি আর দাঁড়াইনি। দ্রুত করিডোর পেরিয়ে সিঁড়ির কাছে পৌঁছে গেলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে একবার পিছু ফিরে দেখলাম নাচঘরের আলোবাতি সব নিভে গেছে। বাড়িটা অন্ধকার, জনমানব শূন্য আর আগাছায় পরিপূর্ণ। আমার শরীরটা খুবই কাহিল লাগছিল। কর্স ভিলার গেট দিয়ে বাইরে বেরিয়ে টলমল পায়ে খানিক এগিয়ে দেখি একটু দূরে একটা দোকানে উনুন জ্বলছে। কবজি উল্টে দেখলাম ভোর 3:15। হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছে দোকানের বেঞ্চে বসে পড়লাম ধপাস করে। দোকানদার এগিয়ে এসে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনাকে তো ঠিক চেনা ঠেকছে না, কোত্থেকে আসছেন এই কাক ভরে? আমি তার থেকে জল চেয়ে খেলাম ঢকঢক করে। চোখে মুখে ছেটালোমও খানিক। তারপর সংক্ষেপে বললাম কাল রাতের কথা। ভদ্রলোক অবিশ্বাসী দৃষ্টিতে আমার দিকে চেয়ে বললেন, আত্মহত্যা করতে চেয়েছিলেন বুঝি? আমি তার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছি দেখে আবারও বললেন তিনি, তা নইলেই অভিশপ্ত বাংলোয় এই ফাল্গুনী পূর্ণিমা রাতে কেউ থাকতে যায়? কেন বলুন দেখি? আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। ওই কর ভিলা যে অভিশপ্ত, আপনি জানেন না? কিসের অভিশাপ? আমি জিজ্ঞেস করলাম। হাতের কাজ সারতে সারতে বলে চললেন তিনি, ও বাড়ি বানিয়েছিলেন প্রতাপ কর। বড়লোকের ঘরের নষ্ট পুরুষ বলতে যা বোঝায় তিনি ছিলেন ঠিক তাই। কোনো বদনেশাই বাদ ছিল না ওই ভদ্রলোকের। করবী নামে এক বাঁধা মেয়ে মানুষ তো ছিলই, তবু একবার গঙ্গাসাগর যাওয়ার পর থেকে এক হিন্দুস্তানি মেয়েকে ফুসলে তুলে নিয়ে এলো লোকটা। তারপর যা হয়, মেয়েটার লাশ পাওয়া গিয়েছিল এখান থেকে মাইল 5 দূরে। ইস! আমার মুখ থেকে এই আক্ষেপধ্বনি ঠিকরে বেরোলো। পুলিশ কিছু স্টেপ নেয়নি? নাম কাউ আসতে প্রতাপ আর ধনঞ্জয়কে তুলে নিয়ে গিয়েছিল বটে, কিন্তু প্রমাণের অভাবে তারা দুজনেই ছাড়া পেয়ে গিয়েছিল। লোকটার তাহলে কিছুই শাস্তি হলো না? হলো। ভদ্রলোক হাসলেন। বিচার এক জায়গায় ঠিকই হয় দাদা, সেখানে কারো ছাড় নেই সহজে। কিরকম? আমি আগ্রহ ভরে জিজ্ঞাসা করলাম। পরের বছর এক সন্ন্যাসীর উদয় হলো এ তল্লাটে। তা সে অমন সাধুর আনাগোনা গঙ্গাসাগর মেলার আগে পরে এদিকে ফি বছরই হয়। কিন্তু এই সাধু শটান এসে প্রতাপের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল রাস্তার মাঝ মধ্যিখানে। বলেন কি? তারপর আগুন চোখে প্রতাপের দিকে চেয়ে সে হিন্দিতে বলতে লাগলো, আমার বিটিকে শেষ করেছিস তুই, তোর শরীরও আমি আর রাখবো না।
কিন্তু শরীর গেলেও আকাঙ্ক্ষায় পুড়ে মরবি তুই অনন্তকাল। সত্যিই মরে গেল লোকটা। ঠিক 3 দিনের মাথায় গাড়ি অ্যাক্সিডেন্টে প্রতাপ ধনঞ্জয় দুজনেই। আর প্রতাপ মারা যাওয়ার দিন 5 পরে তার বাঁধা মেয়ে মানুষ করবে লাশ পাওয়া গেল করভিলার সামনের নদী থেকে। লোকটার আর কোনো আত্মীয়স্বজন? একটা ছেলে ছিল নিকুঞ্জ, কিন্তু মাস কয়েকের মধ্যে সেও পাগল হয়ে গেল। উদ্ভ্রান্তের মতো রাস্তায় রাস্তায় ঘুরতো আর বিড়বিড় করত। বাবা জ্যান্ত দেহ চায় ফাল্গুনী পূর্ণিমায়, সে দেহে ঢুকলে পরে শুধু তার ভোগ নিবৃত্তি। নিকুঞ্জই তো আমাকে ফোনে যোগাযোগ করে। বলতে গিয়েও থেমে গেলাম। ব্যাপারটা অনুমান করতে পারছি এইবার। তবু নিশ্চিন্ত হওয়ার জন্যেই মৃদুস্বরে জিজ্ঞেস করলাম, নিকুঞ্জ এখন কোথায় থাকে? সে বলল, মাস 6 আগে নিকুঞ্জ মারা গেছে। সঙ্গে সঙ্গে আমি পকেট থেকে ফোনটা বের করি আর আনলক করে কল লিস্ট খুলি কাঁপা হাতে। আশ্চর্য, নিকুঞ্জর নাম কোথাও নেই। ফোনের কন্ট্যাক্টস বা ফেসবুক কোথাও তাকে খুঁজে পেলাম না। আর বুঝলাম নিকুঞ্জ নামে আমার কোনো বন্ধু নেই, ছিল না কখনো। সে এখন থেকে অন্য মানুষের বন্ধু হওয়ার ভান করবে আবার আগামী ফাল্গুনী পূর্ণিমার জন্য। তো শ্রোতা বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আরও নানা ধরনের গল্প শুনতে হলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।